এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা বায়োলজি ক্লাস করাবো। বায়োলজি একদম আমরা তোমরা বেসিক থেকে তোমাদের কি ক্লাস করানো চালু হবে এবং দেখবে বায়োলজির অনেকগুলি ক্লাস আমাদের পূর্বে প্লেলিস্টে করা রয়েছে। সেগুলি প্লেলিস্টে কি আছে তোমরা সেখানে দেখতে পারো। ওখানে অনেকগুলি বায়োলজি ক্লাস রয়েছে। আজকে আমরা যে বায়োলজি টপিকটি আলোচনা করব সেটা হলো কি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে হলো বিন্যাস বিধি নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমির মেইন আজকে যে ফোকাস পয়েন্ট থাকবে সেটা হলো কি 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 রাজ্যের যে শ্রেণীবিন্যাস তা নিয়ে আজকে আলোচনা করব। তবে দেখো প্রথমে যেহেতু বায়োলজির পড়া, বায়োলজিতে কিছু বেসিক টার্ম জাতীয় কোশ্চেন জিজ্ঞেস করে, ডাইরেক্ট কোশ্চেন। তোমাকে একটা মুখস্থ না করলে তোমাকে অ্যান্সার করতে পারবে না। এই জন্য আমাদের কি মুখস্থ করতে হবে কি কি জিনিস, কি কি টপিক আসতে পারে এখান থেকে ওয়ান লাইনের হিসাবে। বায়োলজি, বায়োলজি যে ওয়ার্ডটা আছে এর নামকরণ করেন কে? বিজ্ঞানী ল্যামার্ক। এই হলো আমাদের ল্যামার্কের ছবি। ছবি দেখে না কি মনে থাকবে অনেকদিন। তারপরে ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? অ্যারিস্টটলকে বলা হয়। ডাইরেক্ট মনে বায়োলজি জনক কাকে বলা হয় বা ডাইরেক্ট তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে সে কি হবে? অ্যারিস্টটল। ফাদার অফ জুলজি কাকে বলা হয়? সেই অ্যারিস্টটলকেই বলা হয় কি ফাদার অফ জুলজি। জুলজি মানে প্রাণী বিদ্যা, বায়োলজি মানে জীববিদ্যা। তাহলে এখান থেকে ওয়ান লাইনের কোশ্চেন আসবে আমাদের। তারপরে আমরা কি পড়বো? ফাদার অফ বোটানি কাকে বলা হয়? ফাদার অফ বোটানি বলা হয় থিওফেস্টাসকে। হলো থিওফেস্টাস, তাকে কি বলা হয়? ফাদার অফ বোটানি। এবার আমরা যে মেইন যে টপিক নিয়ে আলোচনা সেটা হলো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি সম্পর্কে আগে পড়বো। তাহলে জানার দরকার আমাদের ট্যাক্সোনমি ব্যাপারটা কি। ট্যাক্সোনমি মানে হলো শ্রেণী বিন্যাস। মানে কি, তোমার একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। মনে করো একটা দোকান রয়েছে, ওষুধের দোকান। ওষুধের দোকানে বিভিন্ন ধরনের ওষুধ থাকে। দেখো বিভিন্ন ডেস্কের মধ্যে বিভিন্ন ধরনের প্রায় অজস্র ধরনের ওষুধ থাকে, অসহ্য রোগের ওষুধ পাওয়া যায়। তখন কোনো একজন ব্যক্তি গিয়ে যদি কোনো একটা ওষুধের নাম দেয় বা প্রেসক্রিপশনের লেখা রেখে দেয়, সঙ্গে সঙ্গে সে কি করে খুঁজে বের করে, খুব কম সময়ের মধ্যে খুঁজে বের করে দেয়। কেন তারা খুঁজে বের করে খুব চাষ হবে? মানে কি নির্দিষ্ট রোগের ওষুধ বা নির্দিষ্ট কোম্পানি ওষুধ নির্দিষ্ট এক জায়গায় করে বা নির্দিষ্ট বৈশিষ্ট্য ওষুধ কি নির্দিষ্ট জায়গায় করে কি রাখা রয়েছে। এর ফলে কি সহজেই খুঁজে পেতে কি হয়েছে? সুবিধা হয়েছে। সেই জন্য কি করা হয়? সেই জন্য আমাদের প্রাণী জগতে, আমাদের প্রাণী নাম বলবো না, এই জীব জগতে কি রয়েছে? উদ্ভিদ ও প্রাণী রয়েছে, আরো অন্যান্য ছোটখাটো বিভিন্ন ধরনের জীব রয়েছে। তাহলে কি আমাদের কাজ কি? সেপারেশন করা। সেপারেশন করা মানে কি, উদ্ভিদের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে, প্রাণীর মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। তাহলে কার বৈশিষ্ট্য কিরূপ, কাকে কিভাবে আমরা একে অপরকে থেকে আলাদা করতে পারি বা কিভাবে তাকে আমরা শনাক্ত করতে পারি কোনটা কি ধরনের জীব, সেটা করার জন্যই হলো কি আমাদের ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাস করা। নির্দিষ্ট বা একই বৈশিষ্ট্যযুক্ত যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই সমস্ত জীবগুলিকে একসঙ্গে করলো, বাকি যে আরেকটা মনে করো নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য সেই সমস্ত জীবগুলিকে কি করলো? এক ধরে করলো। এইভাবে কি করা? বিভিন্ন কোঠা থেকে ভাগ করে রাখা। এর ফলে কি হবে? একটা জীবের সঙ্গে আরেকটা জীবের কি আমরা সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবো এবং সেই জীবের সম্পর্কে আমরা বিভিন্ন অধ্যয়ন করতেও কি বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য আমরা কিছু জানা দরকার থাকলো। এই গ্রুপে বৈশিষ্ট্যগুলি একই, এই গ্রুপে থাকা যে জীবগুলি তাদের বৈশিষ্ট্যগুলি একই। এর ফলে কি একটা থেকে আরেকটা ডিফারেন্সিয়েট করতে পারবো, ওই জন্য কি আমরা বিভিন্ন ধরনের গবেষণা করতে কি হবে? সুবিধা হবে। এই যে ট্যাক্সোনমি, এটাই হলো কি বিন্যাস বিধি। এই যে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? এপি সি কন্ডাল, সেটা মনে রাখবে। এখন পড়বো আমরা হলো ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়। ট্যাক্সোনমি, ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? এই যে আমাদের রয়েছে কার্লাস লিনিয়াসকে বলা হয় কি ফাদার অফ ট্যাক্সোনমি। ডাইরেক্ট তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারবে কেন তাকে বলা হয়। কারণ কি, তিনি শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি নিয়ে প্রথম কাজ করা চালু করেছিলেন। প্রথম তিনি কি করেছিলেন? এই আমাদের পৃথিবীতে তিনি প্রথম চেষ্টা করেছেন কি উদ্ভিদ আর প্রাণীকে কি করতে? আলাদা করতে। তিনি উদ্ভিদগুলোকে এক লিস্ট করেন আর প্রাণীগুলোকে কি করেন? আলাদা লিস্ট করেন। কিন্তু সমস্যা এখানে একটাই রয়েছে, উদ্ভিদের মধ্যে আরো আনুষঙ্গিক ছোট ছোট উদ্ভিদ রয়েছে যারা কি করে না, সালোক সংশ্লেষ করতে পারে না। মানে উদ্ভিদের মধ্যে অনেক ছোট ছোট প্রজাতি রয়েছে, তাদেরকে তিনি কি করেছে? উদ্ভিদের মধ্যে দিয়ে দিয়েছে। এর ফলে কি হলো? আমাদের তো ডিফারেন্সটা হলো, কিন্তু পর্যাপ্ত বৈশিষ্ট্যগুলো কি পেলাম আমরা? উদ্ভিদের মধ্যে সেপারেট বৈশিষ্ট্য, যাতে পুঙ্খানুপুঙ্খানু বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা করতে পারিনি আমরা করতে পারিনি সরি, লিনিয়াস কি করতে পারেনি। কিন্তু তিনি ফার্স্ট ইনিশিয়েটিভ নিয়েছিলেন এটা করার জন্য। উদ্ভিদগুলোকে একপাশে করা, সমস্ত যে জীবজগতে উদ্ভিদ রয়েছে, সমস্ত যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে একসঙ্গে করা, সেটা করতে তিনি কি সমর্থ, মানে সেটা করতে তিনি চেষ্টা করেছিলেন। এর জন্য তাকে কি বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি। তোমাকে পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞাসা করবে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? কার্লাস লিনিয়াস। তিনি কি করেন? উদ্ভিদগুলোকে এক সাইড করেন, প্রাণীগুলোকে এক সাইড, কিন্তু সমস্ত কিছু তো করতে পারেনি পারফেক্টলি।
তবুও তিনি স্টার্ট করেছিলেন বলে তাকে কি বলা হয়, ফাদার অফ ট্যাক্সোনমি। যেহেতু শুরুবাত করে, তিনি যদি তার মাথার মধ্যে চিন্তা না আসতো তাহলে হয়তো সামনের বিজ্ঞানীরাও করতে আরো মনে করো অনেক সময় লাগতো। এরপরে দেখো তাকে আরো কি বলা হয়, ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার। এর বাংলা মানে হলো দ্বিপদ নামকরণের জনক বলা হয় তাকেই, কার্লাস লিনিয়াস। পরীক্ষা তোমাকে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়, অ্যান্সার কি করবে, কার্লাস লিনিয়াস। ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণে বাংলা যদি প্রশ্ন আসে দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়, তাহলে অ্যান্সার হবে কার্লাস। দ্বিপদ নামকরণ ব্যাপারটা কি এটা একটু বুঝে নেই। দ্বিপদ নামকরণ মানে কি, আমরা নামকরণ করার জন্য কি প্রত্যেকটা জীবের কি রয়েছে সাইন্টিফিক নেম, যাকে আমরা বলি বিজ্ঞানসম্মত নাম, সেটাই হলো কি দ্বিপদ নামকরণ। যেমন আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, হোমোসেপিয়েন্স। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি, লিবিও রোহিতা। দেখো প্রত্যেকটা জীবের নির্দিষ্ট করে বিজ্ঞানসম্মত নাম রয়েছে। এই বিজ্ঞানসম্মত নাম যে এক পথে যে নামকরণ, যে দ্বিপদ নামকরণ তিনি কি আবিষ্কার করেছিলেন, তার জন্য তাকে কি বলা হয়, দ্বিপদ নামকরণের জনক। এই যে দ্বিপদ নামকরণ বিজ্ঞানসম্মত নাম, এটা আবিষ্কার করে লাভ কি? দেখো আম গাছকে এক এক জায়গায় এক এক ভাবে ডাকা হয়, কিন্তু যদি মনে করো আমাদের সাইন্টিফিক নাম থাকে কোনো এক জায়গায়, তাহলে কি হবে, যে কোনো দেশের লোক সহজেই তাকে অধ্যয়ন করতে পারে, যে বলবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা সাইন্টিফিক, সবাই কি করবে, সমস্ত বিজ্ঞানী যখন বুঝতে পারে ম্যাঙ্গিফেরা মানে কি আম গাছ, তখনই কি সহজেই কি করতে হবে, গবেষণা কাজ বা বিভিন্ন নিয়ে কি গবেষণা করা, এটা করতে কি সুবিধা। এই জন্যই কি দ্বিপদ নামকরণ জরুরি। তাহলে বোঝা গেল। তবে আজকে আমরা যে মেইন টপিকের উপর আলোচনা করবো সেটা হলো 5 কিংডমের যে ক্লাসিফিকেশন রয়েছে তা নিয়ে আলোচনা করব। জীবের 5 স্তরের শ্রেণীবিন্যাস, তাকে ইংরেজিতে বলা হয় 5 কিংডম অফ ক্লাসিফিকেশন। এই যে 5 স্তরের শ্রেণীবিন্যাস, এর প্রবক্তা কি, মানে কে এই কনসেপ্টটা দিয়েছিলেন, মানে কয়টা নিয়ে কে কাজ করেছিলেন, আর এই হুইটেকার, এটা নিয়ে পরে আসছি। তার আগে দেখো একবারই তো 5 স্তরের শ্রেণীবিন্যাস আসেনি। প্রথমে কি হয়েছে, আগে পূর্বেই কি বললাম আমি যে কার্লাস লিনিয়াস নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কি করেছে সমস্ত উদ্ভিদগুলোকে একদিকে করেছিলেন, পানির দিকে, তিনি সমস্ত ভাবে সাকসেসফুলি ভাবে করতে চেষ্টা করেছিলেন। কার্লাস লিনিয়াস প্রথম কি করেছিলেন, দুটো জীবকে নিয়ে করেছিলেন। দুটো জীব মানে বুঝতে হবে উদ্ভিদ ও প্রাণী, এই দুটোকে সেপারেট করলো প্রথমে। এখান থেকে কোশ্চেন তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে কার্লাস লিনিয়াস কিসের উপর ভিত্তিতে এই যে শ্রেণীবিন্যাস করা হয়েছিল করেছিলেন, সেটা হলো উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদগুলোকে একদিকে রেখেছিলেন, প্রাণীগুলোকে একটা, সোজা কথা ভেবে মনে রাখো। তারপরে আসলেন কে, আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল কি করলেন, একটু বিস্তারিত করলেন, মানে আরেকটু গভীরে ঢুকলেন। তিনি উদ্ভিদ, প্রাণী আর প্রোটেস্টা এই 3 ভাগে ভাগ করে দিলেন। তার মানে কি ভাগের সংখ্যা বেড়ে গেল, তার মানে কি আমাদের যে সেপারেশন করা, সেপারেশনটা আরো নিখুঁত হলো, বাছাইটা গেল। তাহলে পরীক্ষা যদি কি কোশ্চেন জিজ্ঞেস করবে, আর্নেস্ট হ্যাকেল কতগুলির উপর করেছিলেন, 3টি। কি কি সেগুলি, উদ্ভিদ, প্রাণী আর প্রোটেস্টা। অনেকে জিজ্ঞেস করতে পারো প্রোটেস্টা ব্যাপারটা কি, এটা আমরা একটু পরে কি করব, আলোচনা করব। নেক্সটে রয়েছে কে, এইস কপারল্যান্ড, তিনি একটু বাড়িয়ে দিলেন, তিনি কতগুলির উপর করলেন, 4টি। কি কি দ্বারা, মোনেরার উপর, প্রোটেস্টা, উদ্ভিদ ও প্রাণী, 4টি ভাগে ভাগ করে দিলেন। মানে এই জীবজগৎকে 4টি ভাগে ভাগ করলেন, মোনেরা, প্রোটেস্টা, উদ্ভিদ ও প্রাণী। তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে তোমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, কার্লো টেনিসার কতগুলি ভাবে ভাগ করেছিলেন, 2টি। সেটি কি, উদ্ভিদ ও প্রাণী। ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস কার্লেন কত, 2, 3, 4, 5 অপশন দিবে, তখন 2 ঠিক করতে হবে। এইভাবে আবার দিবে আর্নেস্ট হ্যাকেল কতগুলির উপর, উদ্ভিদ, প্রাণী, প্রোটেস্টা, 3টির উপর। পরীক্ষা যে নিচে আর্নেস্ট হ্যাকেল কি নিয়ে কি কয়টি ভাগে ভাগ করেছেন, কি কি, সেটার মধ্যে উদ্ভিদ প্রাণীগুলো বিভিন্ন ভাবে এমসিকিউ আকারে কোশ্চেন দিতে পারে। এই জন্য আপনার নামগুলো জানাও কি জরুরি, এবং কটা ভাগে ভাগ করেছিলেন সেটাও জানা কি জরুরি। তারপরে আসলে এইস কপারফিল্ড 4টা ভাগে ভাগ করেছিলেন, এটা তোমরা মুখস্থ রাখবে। পরীক্ষাটা 4টা, 5টা, 6টা, এইস কপারফিল্ড কতগুলি ভাগ করেছিলেন, তো তোমাকে এইস কপারফিল্ড জানো যদি তুমি 4টে, তাহলে সহজেই টিক করে দিতে পারবে 4টার নাম হলো। এরপরে আসলেন আর এস হুইটেকার, তিনি 5টার উপর ভাগ করলেন। এখানে যে সনটা দেওয়া হলো, তিনি কত সালে কাজটি করেছিলেন, 1969 সালে। এই সনটা আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, কিন্তু সনটা এখানে লেখা হচ্ছে। আর কটির উপরে তিনি ভাগ করেছিলেন, জীবজগৎকে 5টি ভাগে ভাগ করেছিলেন। সেই 5টি ভাগ কি কি, 5টি ভাগ হলো মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি আর কি অ্যানিমিলিয়া। এখন এখানে বোঝা গেল 5টি ভাগ কি। দেখো এই সমস্ত ভাগ করতে গেলে আমাদের কিছু জিনিস জানা দরকার আগে বেসিক, যেমন কি আদর্শ কোষ বা অনাদর্শ কোষ কি, মানে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল কি। প্রোক্যারিওটিক সেলকে আমরা বলি অনাদর্শ কোষ, অনাদর্শ কোষ। আর যে এটা হলো প্রোক্যারিওটিক সেল, পি লিখে দিই শর্টকাটে বোঝার জন্য। আর আদর্শ কোষ, আদর্শ কোষ, আদর্শ কোষকে কি বলা হয়, ইউক্যারিওটিক সেল, এটাকে ইউ দিয়ে বোঝাবে। অনাদর্শ কোষ কি আর আদর্শ কোষ কি,
যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ হোক যাদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকবে কোষের মধ্যে, তখন তাকে কি বলবো, প্রকৃত নিউক্লিয়াস থাকবে না, তখন তাকে বলবো অনাদর্শ কোষ বা প্রোক্যারিওটিক সেল। আর আদর্শ কোষ মানে কি, যে সমস্ত উদ্ভিদ প্রাণীর কোষের মধ্যে প্রকৃত নিউক্লিয়াস থাকবে, যেমন টিক চিহ্ন দিলাম, এটা কিন্তু থাকবে না, তাদেরকে বলা হবে কি আদর্শ কোষ। মানে নিউক্লিয়াস থাকলে, প্রকৃত যদি নিউক্লিয়াস থাকে সেটা আদর্শ কোষ মানে ইউক্যারিওটিক সেল, আর নিউক্লিয়াস যদি না থাকে অনাদর্শ কোষ, এটা কি প্রোক্যারিওটিক সেল। বোঝা গেল কোনটা প্রোক্যারিওটিক কোনটা ইউক্যারিওটিক। এরপরে আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং তার আগে আমরা যে পড়লাম 5 রাজ্য কি কি, মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি, অ্যানিমেলিয়া, এদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি জানবো, কারণ সেখান থেকে তোমাকে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করবে। বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা যাক। এখন আমরা বলবো রাজ্য। এটা কার ভাগ, হুইটেকার করেছিলেন এই 5টি ভাগ, নামগুলো মনে রাখবে, মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি, অ্যানিমেলিয়া। মোনেরা, এখন মোনেরার বৈশিষ্ট্য বলবো, মানে মোনেরার উদাহরণ কি এবং মোনেরার বৈশিষ্ট্য কি, বুঝলেই বুঝতে পারবো জীবটা কি ধরনের জীব। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এখানে লেখা রয়েছে। মোনেরা কি এককোষী, মানে কি এদের দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি। প্রোক্যারিওটিক কোষ, একটু আগে তোমাকে বোঝানো হলো প্রোক্যারিওটিক মানে যাদের কোষে আদর্শ নিউক্লিয়াস নেই তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। তাহলে এদের প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। এদের পুষ্টি কি, স্বভোজী, পরভোজী। স্বভোজী মানে কি, যারা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাকে বলা হয় স্বভোজী, যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না পরভোজী। যেমন আমরা হলো পরভোজী, কারণ আমরা আমাদের খাবার তৈরি করতে পারি না, আমাদের ক্লোরোফিল নেই। আর স্বভোজী মানে উদ্ভিদটা কি করে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, উদ্ভিদটা হলো স্বভোজী। বোঝা গেল। কোষপ্রাচীর, এদের তাহলে কোষপ্রাচীর থাকে। কোষপ্রাচীরটা কি দিয়ে তৈরি হয়, কোষপ্রাচীর বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়। যাদের মোনেরা বৈশিষ্ট্যে যে সমস্ত যারা রয়েছে তাদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, পেপটাইড, গ্লাইকেন আর কি পলিস্যাকারাইড দিয়ে তৈরি। তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে মোনেরার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, তখন এগুলো অপশনে কিন্তু থাকবে, তোমাকে এর জন্য নিখুঁতভাবে পড়তে হবে। তারপরে হলো কি, এদের কি জনন দেখতে পাওয়া যায়, অযৌন জনন দেখতে পাওয়া যায়। কি জনন, অযৌন জনন। এখন আমরা পড়ে নিই অযৌন জনন আর যৌন জনন ব্যাপারটা কি, এটা তোমরা সবাই জানো, তাহলে এবার আমরা এখানে ডিসকাস করে নেই। অযৌন আর কি যৌন জননে কয়জন ব্যক্তি থাকে, 2জন। ঠিক যেমন মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় একজন ফিমেল একজন কি মেল। মেলের থেকে কি নির্গত হবে পাওয়া যায়, শুক্রাণু, আর ফিমেলের থেকে ডিম্বাণু। এই দুটোর মিলনের ফলে একটা যে জাইগোট তৈরি হবে, তার ফলে কি তার থেকে যে একটা নতুন জীব সৃষ্টি হবে, তখন তাকে আমরা বলি কি যৌন জনন। আর অযৌন জনন মানে কি, অযৌন জননের ঠিক সেরকম ব্যাপার নেই। অযৌন কি একজন থাকবে, মানে করো উদ্ভিদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, যৌন জননও দেখতে পাওয়া যায়, অযৌন জননও দেখতে পাওয়া যায়। উদ্ভিদের ক্ষেত্রে দুটোই রয়েছে। তাহলে দেখো উদ্ভিদটা নিয়ে একটু আলোচনা করি, তাহলেই অযৌন ডিটেলসে আমরা বুঝে যাব। মনে করো উদ্ভিদ, একটা উদ্ভিদ রয়েছে, এটা একটা মনে করো উদ্ভিদ। উদ্ভিদের তাহলে বংশ বিস্তারে কে সাহায্য করে, মেইনলি ফুল সাহায্য করে। কিভাবে, জননের সাহায্য করে কি ফুল। ফুলটা কিসে পরিণত হয়, ফুলটা ফলে পরিণত হয়। ফলটা কি হবে, বীজে পরিণত হবে। সেই বীজ থেকে আবার কি হবে, একটা নতুন গাছ সৃষ্টি হবে। এই যখন বীজ থেকে একটা নতুন গাছ সৃষ্টি হলো সেটাকেই বলা হয় কি যৌন জনন। এটা উদ্ভিদের ক্ষেত্রে বলছি, বীজ থেকে যদি একটা নতুন গাছ সৃষ্টি হলো সেটা হলো কি যৌন জনন। বোঝা গেল। আর অযৌন জনন ব্যাপারটা কি, অযৌন জননে কি বীজের দরকার নেই, উইথআউট সিড যখন হবে তখন তাকে বলবো অযৌন জনন। উদ্ভিদের মধ্যে দুটোই দেখতে পাওয়া যায়, বীজ কোনো কোনো ক্ষেত্রে বীজের দরকার পড়ে, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে বীজের দরকার। যেমন আম গাছে বলে কি একটা বীজ লাগাও গাছ। আবার যখন কিছু কিছু উদ্ভিদ আছে যেমন কি দেখো পাতা, যেমন পাথরকুচি একটা গাছের পাতা থেকে গাছ লাগাও, পাতাটা ফালা দাও গাছ। কারণ কি পাতার সাহায্যে বলে, এদেরকে নির্দিষ্ট কোনো বীজ অংশগ্রহণ করলো জননে, বংশ বিস্তারের ক্ষেত্রে না, জননে কিন্তু বীজ অংশগ্রহণ করলো না। এই ক্ষেত্রে হবে কি অযৌন। তাহলে উদ্ভিদের কি দেখতে পাওয়া যাচ্ছে, দুটোই দেখতে পাওয়া যাচ্ছে। যৌন, আম গাছের কি যৌন জনন হচ্ছে, কারণ কি আমাদের বীজ হচ্ছে, বীজ থেকে কি একটা কি আবার গাছ সৃষ্টি হচ্ছে। তাহলে অযৌন জনন বোঝা গেল, যৌন জনন বোঝা গেল। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যদি বীজ লাগে, বীজের সাহায্যে যদি জনন সম্পন্ন হয় তাকে আমরা বলবো কি যৌন জনন। আর বীজ যখন থাকবে না সেটাকে আমরা কি বলবো, অযৌন জনন। বীজ না থাকলে কিসের সাহায্যে করবে, কোনো একটা কাণ্ডের সাহায্যে করবে, কোনো একটা পাতার সাহায্যে করবে। ঠিক আছে, এটা হলো কি অযৌন জনন। তাহলে আমরা শিখলাম যৌন জনন কি আর অযৌন জনন কি। তাহলে আমরা এখন বৈশিষ্ট্যগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করি। এখন কি পড়বো, আমরা পড়বো এখন প্রোটিস্টা। দেখো পূর্বে কি দেওয়া ছিল, উদাহরণগুলি বলা হয়নি, সরি। যে মোনেরা ছিল তাদের উদাহরণগুলি কি পরীক্ষায় জিজ্ঞেস করে। ব্যাকটেরিয়ার কি ছিল, এস্টেরিয়া কোলাই, আর কি সায়ানোব্যাক্টারের মধ্যে রয়েছে কি নস্টক ও অ্যানাবিনা, আর কি মাইক্রোপ্লাজমা, যার আগের ছবিতে ছিল।
এবার দেখো তাহলে ব্যাকটেরিয়াটা কার মধ্যে আসে, মনেরার মধ্যে আসে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার আমরা আলোচনা করবো প্রোটেস্টা। প্রোটেস্টা মানে কি, প্রোটেস্টার উদাহরণগুলি কি আগে দেখে নিই। ক্লামাইডোমোনাস, ইউগ্লিনা আর কি ভলভক্স। এই যে ছবিটা দেখা রয়েছে সেটা হলো কি ইউগ্লিনার ছবি। এই দেখো এটা হলো কি প্রোটেস্টা। তাহলে প্রোটেস্টার বৈশিষ্ট্যগুলো কি আগে জেনে নিই। এরা কি হয়, এরা এককোষী হয় এবং কি ইউক্যারিওটিক কোষ প্রকৃতির। এককোষী মানে এদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত। ইউক্যারিওটিক মানে কি যাদের দেহে আদর্শ নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় কি ইউক্যারিওটিক কোষ। বোঝা গেল প্রথম লাইন। 2 নম্বরে কি বলেছে, এদের পুষ্টি হয় কি স্বভোজী ও পরভোজী দুই ধরনেরই হতে পারে। স্বভোজী মানে কি নিজের খাবার নিজে তৈরি করে, পরভোজী মানে অন্যের উপর ডিপেন্ড করতে হয়। ঠিক আছে, এটা হলো কি পরভোজী। আমরা হলো পরভোজী, কারণ কি আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, উদ্ভিদের উপর ডিপেন্ড করি, এই জন্য আমরা কি পরভোজী। এদের দু ধরনের যৌন জনন দেখতে পাওয়া যায়, যৌন ও অযৌন জনন। ঠিক আছে, আর উদাহরণগুলি পড়বে। আর এটা হলো কি ইউগ্লিনার ছবি। এবার আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হলো কি ছত্রাক। ছত্রাকটা কি হয়, ছত্রাকটা কি ক্লোরোফিল বিহীন। ক্লোরোফিল হলে কি করতে পারবে, খাবার তৈরি করতে পারবে। তাহলে মনে রাখবে এইভাবে। এদের কি বহু কোষী, একটা কোষ না, এদের দিয়ে একাধিক কোষ লক্ষ্য করা যায় এবং কি সেগুলি কি প্রকৃতির, ইউক্যারিওটিক প্রকৃতির। মানে কি এই কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস বর্তমান। এটা কি ধরনের হতে পারে, আবার মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে, মিথজীবী হতে পারে। তাহলে মৃতজীবী, পরজীবী আর মিথজীবী ব্যাপারটা কি, যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ কোনো পচা জায়গা বা বস্তু থেকে সেটা কি পুষ্টিরস সম্পন্ন করে, পুষ্টি গ্রহণ করে, তাকেই আমরা বলি মৃতজীবী। আর পরজীবী মানে কি, একটা জীব আরেকটা জীবের কাছে আশ্রয় নেবে, কিন্তু ওই জীবের থেকে পুষ্টি গ্রহণ করবে এবং ওই জীবটাকে লোকসান পৌঁছাবে, মানে লোকসান করবে, তখন তাদেরকে বলা হয় কি পরজীবী। পরজীবী মানে লোকসান করে। আবার কি ওই গাছ থেকে কি করবে, ওই গাছ থেকে কি করে পুষ্টি সম্পন্ন করবে, এই হলো কেস। মানে নিজের খাবে ওর গাছের, আবার কি ওকে আবার ধ্বংস করবে, এই হলো পরজীবী। মিথজীবী খুব ভালো, মানে কি দুটি জীব যখন একসঙ্গে থেকে মিথস্ক্রিয়ার মাধ্যমে একে অপরের পুষ্টি সম্পন্ন, দুজনে ফ্রেন্ডলি হিসাব, সেটাই হলো কি মিথজীবী। আশা করি বোঝা গেল মিথজীবী কি, পরজীবী কি আর কি মিথজীবী কি। 3 নম্বর হলো এদের কোষপ্রাচীর কি নিয়ে নির্মিত হয়, কাইটিন। এখান থেকে কিন্তু কোশ্চেন পোস্ট করুন, ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, অ্যান্সার হবে কাইটিন। এদের দু ধরনের জনন দেখতে পাওয়া যায়, কি কি, অযৌন জনন ও যৌন জনন। অযৌন জনন বোঝানো হলো আর যৌন জনন বোঝানো হলো। সঞ্চিত খাদ্যবস্তু কি, এদের এদের সঞ্চিত বস্তু গ্লাইকোজেন রূপে থাকে, এটা তোমরা মুখস্থ রাখবে, কারণ শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। উদাহরণগুলো কি কি, এটা ইট হবে না, ইস্ট হবে। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নাও। ইস্ট, মিউকট, অ্যাগারিকাস আর কি পেনিসিলিয়াম। বোঝা গেল। এবার আমরা কি নিয়ে আলোচনা করব, সেটা হলো কি প্লান্টি নিয়ে আলোচনা করব। প্লান্টি মানে কি, যে উদ্ভিদ জগৎ রয়েছে সেটা নিয়ে আলোচনা। উদ্ভিদ জগতের বৈশিষ্ট্য তোমরা সবাই জানো, এটার মুখস্থ করার দরকার নেই। এদের কি একটা কোষ থাকবে না, একাধিক কোষ থাকবে। এরা কি কোষী, বহুকোষী। ইউক্যারিওটিক মানে কি, এদের আদর্শ নিউক্লিয়াস থাকে, তাই জন্য এটা কি ইউক্যারিওটিক। স্বভোজী পুষ্টি মানে কি, এরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, জানো এগুলা সবাই। এদের দেহ কি দিয়ে তৈরি, কোষ ও কলা দিয়ে তৈরি। এবং এদের সঞ্চিত খাদ্য কি পরীক্ষা যদি জিজ্ঞেস করে সেটা কি হবে, শেষা। এদের কি ধরনের জনন দেখতে পাওয়া যায়, যৌন ও অযৌন জনন। পূর্বে বোঝা যৌন জনন কি, অযৌন জনন কি। এরপরে আমরা পড়বো হলো কি উদাহরণ সম্পর্কে। উদ্ভিদের মধ্যে কি রয়েছে, সমস্ত উদ্ভিদ জগতই কি প্লান্টের মধ্যে পড়ে। এছাড়াও এদের দেখা যায় কি স্পাইরাগাইরা, সবুজ দেখো এক ধরনের উদ্ভিদ থাকে, স্পঞ্জ, ফার্ন, পেগোনেটাম, ডাইপোটেরাস মানে কি, যে আমরা যে ঢেঁকি শাক দেখতে পাই সেটা কি এর মধ্যে পড়ে, প্লান্ট। এবার আমরা আলোচনা করব কি অ্যানিমিলিয়া নিয়ে। অ্যানিমিলিয়া মানে সমস্ত যে প্রাণী জগৎ রয়েছে সেটা হলো কি অ্যানিমিলিয়ার মধ্যে রয়েছে। অ্যানিমিলিয়াতে কি থাকবে, বহুকোষী থাকবে এবং কি কোষ হবে, ইউক্যারিয়া। তোমাদের সবার জানা এটা। আর এদের পুষ্টি কি নিজেদের খাবার নিজে তৈরি করতে পারবে, পারবে না। তাই এদের পুষ্টি কি পরভোজী পুষ্টি। আর এদের দেহ কি দিয়ে তৈরি, আমাদের দেহ কোষ, কলা, অঙ্গ দিয়ে কি তৈরি। এর জন্য 3 নম্বর বৈশিষ্ট্য লেখা রয়েছে, এদের দেহ কি কলা ও অঙ্গ দিয়ে তৈরি। এবং লাস্টের দুটো আমাদের খুব সহজ ব্যাপার, আরামসে আলোচনা করতে পারি। উদাহরণ কি স্পঞ্জ, হাইড্রা, কেঁচো, মাছ আর কি পাখি হলো কি এর উদাহরণ। তাহলে বোঝা গেল। তাহলে অ্যানিমিলিয়া আর প্লান্টি তো সহজ ব্যাপার। মোনেরা, প্রোটেস্টা, ছত্রাক। মোনেরার মধ্যে কি এসে বিভিন্ন যে ব্যাকটেরিয়া গোষ্ঠী তারা কি মোনেরার মধ্যে ঢোকে। প্রোটেস্টার মধ্যে কারা ঢোকে, যেমন ইউগ্লিনিয়া, ক্লামাইডোমোনাস, ভলভক্স। এরা কি ধরে, এদের দুজনের পুষ্টি দেখতে পাওয়া যায়, সবুজ পরবর্তী। এদের কি যৌন অযৌন দুটো জনন হয়। আর মোনেরার কি হয়, অযৌন। এই পার্থক্যগুলো লক্ষ্য করো ভালো করে, যেখানে যেখানে পার্থক্য আছে সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। ছত্রাক কি, এদের ক্লোরোফিল নেই, তেমন কি খাবার তৈরি করতে পারবে, পারবে না। এখান থেকে ডাইরেক্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে, কোষ কি, এদের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত, এই যে কাইটিন দিয়ে নির্মিত। এখান থেকে কোশ্চেন। এর সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে বোঝা গেল কোথা থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে আজকের ক্লাস ছিল এই বেসিক ক্লাস, ছিল একটা ক্লাসিফিকেশনের উপরে মেইনলি। এরপরে রয়েছে আমাদের কি বায়োনোমিয়াল নোমেনক্লেচার, মানে কি দ্বিপদ নামকরণ। এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর কি
যে হায়ার কি রয়েছে তাই, মানে কি গণ, শ্রেণী, প্রজাতি, কিংডম, এগুলো নিয়ে কি আলোচনা করা, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ক্লাস যদি তোমাদের হেল্পফুল মনে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। অবশ্যই শেয়ার করো, কারণ যাতে সবাই এই ভিডিও থেকে কি হয়, উপকৃত হয়। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।